নন্দীগ্রামে কি শুভেন্দু অধিকারী দাঁড়াবেন না তার ভাইপো দাঁড়াবেন? ভবানীপুরে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন? বিজেপির এই প্রথম কোনো ব্যক্তি তাকে 2026-এর নির্বাচনে দুটি জায়গায় ক্যান্ডিডেট করা হতে পারে। বিজেপির প্রার্থী তালিকা 26-এর নির্বাচনের প্রাক্কালে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের হাতে এক্সক্লুসিভ একটি তালিকা এসে গিয়েছে। প্রার্থী তালিকা এই মুহূর্তে আমাদের কাছে যেটা আছে সেটা কার্যত গ্রিন সিগন্যাল পাওয়ার তালিকা। 30 থেকে 32টা প্রার্থীর নাম 26-এর নির্বাচনে বিজেপির কে কোথা থেকে দাঁড়াচ্ছে সেটা আপনাদের সামনে উত্থাপন করব এবং এটাই কার্যত শিলমোহর দেওয়া হচ্ছে বিজেপির তরফে, যেটা খবর পাওয়া যাচ্ছে। ময়নাতে অশোক দিন্দার বিরুদ্ধে যিনি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সংগ্রাম দলুই, তিনি হয়তো প্রার্থী হতে পারেন ময়নাতে, কিন্তু সেটা ভুল। এই ঘাটাল বিধানসভা কেন্দ্রকে নিয়ে বিজেপির অভ্যন্তরে একটা জল্পনা চলছিল যে এবার কি শীতল কপাটকে দাঁড় করালে শীতল কপাট, যিনি এক্সিস্টিং বিধায়ক রয়েছেন, যিনি এই মুহূর্তে বর্তমান বিধায়ক, তিনি কি পুনরায় বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে বিধানসভাতে প্রবেশ করবেন? ছাব্বিশের নির্বাচনের প্রাক্কালে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের হাতে এক্সক্লুসিভ একটি তালিকা এসে গিয়েছে, বিজেপির প্রার্থী তালিকা। আমরা পরপর এক এক করে সেই প্রার্থী তালিকা প্রকাশ করব এবং এইটুকু আপনাদের জানিয়ে রাখছি, বিভিন্ন ইউটিউব চ্যানেল, স্বাধীন সাংবাদিকরা এবং তার পাশাপাশি জাতীয় মিডিয়া, তারা বিভিন্ন রকম অ্যাজাম্পশন করছেন, তারা ভাবনা চিন্তা করছেন, কিন্তু প্রার্থী তালিকা এই মুহূর্তে আমাদের কাছে যেটা আছে সেটা কার্যত গ্রিন সিগন্যাল পাওয়ার তালিকা। সেই তালিকা আপনাদের সামনে প্রকাশ করছি। পরপর 30 থেকে 32টা প্রার্থীর নাম 26-এর নির্বাচনে বিজেপির কে কোথা থেকে দাঁড়াচ্ছে সেটা আপনাদের সামনে উত্থাপন করব এবং এটাই কার্যত শিলমোহর দেওয়া হচ্ছে বিজেপির তরফে, যেটা খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথম যেটা সবার নজরে রয়েছে বা প্রথম যে বিষয়টা নিয়ে আপনারা সবাই আগ্রহী, নন্দীগ্রামে কি শুভেন্দু অধিকারী দাঁড়াবেন না তার ভাইপো দাঁড়াবেন, এইটা নিয়ে বারবার প্রশ্নচিহ্ন উঠছিল। আপনাদের স্পষ্ট জানিয়ে রাখি, বিজেপির তরফে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে বা আমরা সূত্র মারফত যে প্রার্থী তালিকা এই মুহূর্তে আমরা হাতে পেয়েছি, একটা বিষয় স্পষ্ট, শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হ্যাঁ, নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেরকম 2021-এ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে পরাজিত করেছিলেন, ঠিক একইভাবে 2026-এও নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তারপর দেখার বিষয় ফলাফল কোন দিকে এগোয়। এই রেস কাটতে না কাটতে সেকেন্ড যে বিষয়টা নিয়ে আপনাদের সবচেয়ে বেশি আগ্রহ সেটা হলো ভবানীপুরে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিয়ে প্রশ্ন বিস্তর। জানিয়ে রাখি, ভবানীপুরেও শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করবেন। হ্যাঁ, একজন ব্যক্তি দু জায়গায়, বিধানসভা ক্ষেত্রে দু জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, ফলে ভবানীপুরেও শুভেন্দু অধিকারী এবারে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর যদি একান্ত শুভেন্দু অধিকারী না হয়ে অন্য কারোর দিকে বিজেপি ব্যাটন তুলে দেন, তাহলে সেক্ষেত্রে জানিয়ে রাখি, এক নামকরা বাঙালি ব্যক্তি যাকে নিয়ে গোটা রাজ্য গোটা দেশ গর্ব করেন, তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হিসাবে বিজেপি ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্য দাঁড় করাবেন। ভাবা প্র্যাকটিস করুন। তবে চান্স বেশি, 99% চান্স শুভেন্দু অধিকারীর ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করা। অর্থাৎ শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যেমন প্রতিদ্বন্দ্বিতা করবেন, ঠিক একইভাবে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে। আপনারা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, নন্দীগ্রামে হেরে যাওয়ার পর বাই ইলেকশনে ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জিতেছেন। এবারেও তিনি ভবানীপুরেই লড়াই করবেন, ফলে শুভেন্দু অধিকারী বারবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবেন। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট, শুভেন্দু অধিকারী যেটা বলেছেন হয়তো মাথার মধ্যে তার কিছু সমীকরণ কাজ করছে এবং সেই মোতাবেকই আপাতত দলের তরফে একটা সিদ্ধান্ত গ্রহণ হয়েছে বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শুভেন্দু অধিকারীকে ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করানো হবে, নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকে। ফলে এটা খুব ইম্পর্টেন্ট, বিজেপির এই প্রথম কোনো ব্যক্তি তাকে 2026-এর নির্বাচনে দুটি জায়গায় ক্যান্ডিডেট করা হতে পারে, সম্ভাব্য, কিন্তু এটাতে কার্যত গ্রিন সিগন্যাল পড়বে, এটা আপনাদের কাছে স্পষ্টও করে রাখছি। এরপরে ময়নাতে আপনারা জানেন যে ইতিমধ্যে 2021 সালে যে ব্যক্তি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাকে বিজেপি নিয়ে নিয়েছে। অনেকেই ভাবছিলেন যে সংগ্রাম দলুইকে
অর্থাৎ 2021 সালে ময়নাতে অশোক দিন্দার বিরুদ্ধে যিনি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সংগ্রাম দলুই, তিনি হয়তো প্রার্থী হতে পারেন ময়নাতে, কিন্তু সেটা ভুল। অশোক দিন্দাই 2026-এ ময়নাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপির হয়ে। কনফার্ম টিকিট অশোক দিন্দার। এরপরে চলে আসছি হলদিয়া। হলদিয়াতে খুব গুরুত্বপূর্ণভাবে নতুন মুখ উঠে আসবে। আপনারা জানেন তাপসী মণ্ডল বিজেপির তরফে জিতেছিলেন, তবে এই মুহূর্তে তিনি দলবদল করে তৃণমূলে চলে গিয়েছেন। যেদিন তৃণমূলে যাচ্ছেন তৃণমূল ভবনে যোগদান করতে, তার আগে বিজেপি পরিষদীয় দলে যে ঘর রয়েছে সেই ঘরে তিনি মধ্যাহ্ন ভোজ সারেন। ভাত, ডাল, মাছ, মাংস ইত্যাদি খেয়ে দিয়ে তিনি বিজেপির ঘরের খেয়ে তৃণমূলে যোগদান করেছিলেন। এর আগে তিনি সিপিএম এর ছিলেন। অর্থাৎ এবারে তো তারা প্রতিদ্বন্দ্বিতা করার কোনো জায়গা নেই হলদিয়া থেকে বিজেপির হয়ে। তাহলে বিজেপির নতুন মুখ কে হবে? এটা নিয়ে দীর্ঘদিন ধরে বিজেপি নেতৃত্ব তারা চর্চা করেছেন। চর্চা করতে করতে একটি নাম সামনে এসে গিয়েছে। একটি নাম সামনে এসছে, যার নাম জয় মল্লিক। জয় মল্লিকের নাম এই মুহূর্তে আমরা পাচ্ছি হলদিয়া থেকে। এরপর চলে যাব পাঁশকুড়া পশ্চিম। নতুন মুখ সিন্টু সেনাপতি। পাঁশকুড়া খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। পাঁশকুড়াতে বিজেপি প্রথম থেকেই তাদের যে সার্ভে তা অব্যাহত রেখেছে। সম্প্রতি সেই সার্ভে বিজেপির তরফে কমপ্লিট হয়েছে এবং একজনের নাম উঠে এসছে, যে ব্যক্তির নাম আমরা জানতে পাচ্ছি সিন্টু সেনাপতি। তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরপর চলে যাব পুরসুরা। আপনারা জানেন বিমান ঘোষ সাংগঠনিক দায়িত্বে ছিলেন, যথেষ্ট কর্মঠ এক নেতা। এই মুহূর্তে তাকে রাস্তায় দেখা যাচ্ছে, এর আগেও তাকে একাধিকবার রাস্তায় দেখা গিয়েছে, এবং যথেষ্ট চুপচাপ থাকা এক নেতা, যাকে পুনরায় প্রার্থী হিসাবে বিজেপি সিলেক্ট করবে বলে ঠিক করে নিয়েছে। ফলে নামের তালিকাতে যে প্রার্থী তালিকা রয়েছে, নামের তালিকার একদম প্রথমেই বিমান ঘোষের নাম রয়েছে। খানাকুলে আমরা যেটা জানতে পাচ্ছি, সুশান্ত ঘোষ খুব ইম্পর্টেন্ট চরিত্র। সুশান্ত ঘোষ, তাকে খানাকুল থেকে ক্যান্ডিডেট করা হবে। ফলে এটা খুব একটা বেগ পেতে হয় না বুঝতে। ঘাটালের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ঘাটাল আপনারা জানেন, ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটালের বন্যা, ঘাটালের পরিস্থিতি, সেখানে দেবের কার্যকলাপ অর্থাৎ দীপক অধিকারীর কার্যকলাপ, এই সমস্তটা নিয়ে ঘাটালের বাসিন্দা একটু ক্ষুব্ধ হয়েছিলেন। ঘাটাল লোকসভা নির্বাচনের ক্ষেত্রে হিরণ দেবের এগেনস্টে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, হেরে গিয়েছেন। কিন্তু কোথাও গিয়ে বিজেপি তার যে মাইলেজটা, সেই মাইলেজটা তোলার চেষ্টা করছেন। হ্যাঁ, ঘাটালে এক্সিস্টিং বিজেপি বিধায়ক রয়েছেন শীতল কপাট। ফলে এবারে যখন ঘাটাল মাস্টার প্ল্যান বা ইত্যাদি তৈরি হচ্ছে বা বিভিন্ন রকম কার্যকলাপ চলছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে এই ঘাটাল বিধানসভা কেন্দ্রকে নিয়ে বিজেপির অভ্যন্তরে একটা জল্পনা চলছিল যে এবার কি শীতল কপাটকে দাঁড় করালে শীতল কপাট, যিনি এক্সিস্টিং বিধায়ক রয়েছেন, যিনি এই মুহূর্তে বর্তমান বিধায়ক, তিনি কি পুনরায় বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে বিধানসভাতে প্রবেশ করবেন? উত্তর হলো বিজেপি ভাবছে হ্যাঁ। ফলে শীতল কপাটকেই এই মুহূর্তে প্রার্থী করা হচ্ছে। এইবার একটু উত্তরবঙ্গের দিকে যাব। সামান্য উত্তরবঙ্গ থেকে আবারও দক্ষিণবঙ্গে রিটার্ন করব, তবে একটু উত্তরবঙ্গে যাব। শিলিগুড়ি মানেই আমরা জানি দার্জিলিং জেলা, এবং শিলিগুড়ি মানেই এই মুহূর্তে যে নামটা সবার আগে সামনে আসে তার নাম হচ্ছে ডক্টর শঙ্কর ঘোষ। একসময় সিপিএম এর দাপুটে নেতা ছিলেন, তার হাতে চে গেভারার ট্যাটু রয়েছে। তিনি যথেষ্ট রেভলিউশনারি পদ্ধতিতে বিজেপিতে এসেও লড়াই করে গিয়েছেন, সেটা বিধানসভার ভেতরে হোক বাইরে হোক। তাকে আমরা জেলের অভ্যন্তরে দেখেছি, তাকে আমরা লালবাজারের অভ্যন্তরে দেখেছি, তাকে আমরা রাস্তাঘাটে দেখেছি, আবার বিধানসভার অভ্যন্তরে প্রশ্ন উত্তর পর্ব, আলোচনা, বিল নিয়ে কথাবার্তা, প্রত্যেক করা বিষয়তে তার সক্রিয় ভূমিকা আমরা চাক্ষুষ করি। 5 বছর তিনি বিধায়ক রয়েছেন এবং বিধায়ক হিসেবে তার যে সক্রিয়তা, সেই সক্রিয়তা প্রেক্ষিতে দাঁড়িয়ে বিজেপি পরিষদীয় দল এবং বিজেপি তাকে নতুন করে একটি দায়িত্ব দিয়েছেন। মনোজ টিগ্গা যখন সাংসদ হলেন, তখন বিরোধী চিফ হুইপ বা বিরোধী মুখ্য সচেতক হিসাবে তাকে দায়িত্ব বর্তে দেওয়া হয়েছে তার কাঁধে। এই মুহূর্তে দাঁড়িয়ে শঙ্কর ঘোষ খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, চরিত্র রাজনৈতিকভাবে। তার মস্তিষ্কে কমিউনিস্ট চিন্তাধারা এবং বাইরে গিয়ে সনাতনী চিন্তাধারা সমস্তটা মিলিয়ে গিয়ে তিনি তার রাজনৈতিক যে দর্শন, সেই দর্শনকে সামনে রেখে লড়াই অব্যাহত রেখেছেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে শঙ্কর ঘোষ, তাকে শিলিগুড়িতে পুনরায় প্রার্থী করা হবে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই।
গ্রিন সিগন্যাল শঙ্কর ঘোষ প্রার্থী হচ্ছেন। এবার চলে যাব বারাসত। বারাসত ইম্পর্টেন্ট জায়গা। অনেকেই টিকিটের জন্য আহ্বান জানাচ্ছিলেন যে আমাকে টিকিট দেওয়া হোক, আমাকে টিকিট দেওয়া হোক, আমি জিতিয়ে আনবো বারাসাতে। বারাসাতটাকে খুব গুরুত্বপূর্ণ হিসাবে বা গুরুত্বপূর্ণ দিক হিসাবে টার্গেট করে রেখেছে বিজেপি, এবং সেই কারণে বারাসতকে কোনোভাবে হাতছাড়া করতে চাইছে না পদ্ম শিবির। তার জন্য কাকে বাছা যায়, দুজনের নাম উঠে এসছে। যেই তালিকা ইতিমধ্যে তৈরি হয়েছে তাতে বিভিন্ন বিধানসভা এলাকায় 2 থেকে 3 জনের নাম রয়েছে, যে কোনো একজনকে সিলেক্ট করা হবে। কয়েকজনের ক্ষেত্রে একজনের নামই রয়েছে, আবার কয়েকজনের ক্ষেত্রে 2 থেকে 3 জনের নাম রয়েছে। তবে সে প্রার্থী তালিকায় খুব ইম্পর্টেন্টভাবে যার নাম সবার আগে রয়েছে তিনি শঙ্কর চট্টোপাধ্যায়। শঙ্কর চট্টোপাধ্যায় বারাসতে তার নাম একদম প্রথমে রয়েছে, তিনি টিকিট পাবেন। কিন্তু যদি এক্ষেত্রে কোনো প্রবলেম হয় তাহলে রুদ্রনীল ঘোষকে টিকিট দেওয়া হবে বারাসাত থেকে। আরেকটা জায়গায় রুদ্রনীলের নাম আছে, সেখানে কেবলমাত্র রুদ্রনীলেরই নাম আছে। কিন্তু তার আগে আবারও বলছি, বারাসাত থেকে এক শঙ্কর চট্টোপাধ্যায়, শঙ্কর চ্যাটার্জি, তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর শঙ্কর চট্টোপাধ্যায় যদি না হন তাহলে রুদ্রনীল ঘোষ। এবার রাসবিহারী। রাসবিহারী আপনারা জানেন শোভনদেব চট্টোপাধ্যায় বিধানসভা কেন্দ্র ছিল। রাসবিহারী খুব গুরুত্বপূর্ণ জায়গা। রাসবিহারী এই মুহূর্তে তৃণমূলের দখলে, কিন্তু বিজেপি চাইছে তৃণমূলের হাত থেকে রাসবিহারীকে ছিনিয়ে আনতে হবে, কারণ ভবানীপুর লাগোয়া বিধানসভা কেন্দ্র রাসবিহারী। এই রাসবিহারী যদি হাতে চলে আসে তাহলে কলকাতার বিস্তীর্ণ অঞ্চল সেটা বিজেপির হাতে চলে আসবে, এমনটা মনে করা হচ্ছে বিজেপির তরফে। সেই কারণের জন্য এবার এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির রাসবিহারীর ক্যান্ডিডেট কাকে কাকে ভাবা হচ্ছে জানেন? প্রথম নামটা আসছে ডক্টর স্বপন দাশগুপ্ত। স্বপন দাশগুপ্ত যথেষ্ট ইন্টেলেকচুয়াল নেতা, তার লড়াই, তার কার্যকলাপ সম্পর্কে আমরা প্রত্যেকে ওয়াকিবহল। সংসদের অভ্যন্তরে বাইরে তার কার্যকলাপ সম্পর্কে আমরা ওয়াকিবহল। এবং স্বপন দাশগুপ্ত এমন একটা চরিত্র যিনি সরাসরি অমিত শাহের সঙ্গে যোগাযোগ রাখেন, যিনি সরাসরি মোদির সঙ্গে যোগাযোগ রাখেন। তার ইন্টেলেকচুয়াল সত্তা, তিনি আরেকটি সংস্থার সাথে জড়িত রয়েছেন বা সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন যার নাম হলো খোলা হাওয়া। এই স্বপন দাশগুপ্তকে রাসবিহারী বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে, সম্ভাব্য। তবে আবারও বলছি, গ্রিন সিগন্যাল পড়ে গিয়েছে। রাসবিহারী বিধানসভা কেন্দ্রেই তার বাড়ি। সামান্য একটু রাসবিহারী এভিনিউ ধরে এগিয়ে গেলে বা হাতে একটি গলির ভেতরে তার বাড়ি পড়ে, গড়িয়াহাটের দিকে আমরা যদি যাই। ফলে রাসবিহারী বিধানসভার কেন্দ্রের মধ্যেই তার যেহেতু বাড়ি পড়ছে, ফলে তিনি একদম এলাকার বাসিন্দা, বিধানসভা এলাকার বাসিন্দা। ফলে তাকে ক্যান্ডিডেট করতে গেলে কোনো বেগ পেতে হবে না, বরং মানুষ হয়তো বেশি করে পরিষেবা পাবেন, এমনটা মত পোষণ করছেন বিজেপি নেতৃত্ব। সেই কারণে প্রথম নামটা স্বপন দাশগুপ্ত নাম হিসাবে ধরে নেওয়া হয়েছে। এর পরের নাম হচ্ছে কেয়া ঘোষ। কেয়া ঘোষ, তবে তার চান্স খুব কম রাসবিহারী থেকে। তবে কেয়া ঘোষের নাম প্রচণ্ডভাবে উঠে আসছে। হ্যাঁ, কেয়া ঘোষ আপনাদের মনে থাকবে, তিনিও একটি বাই ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, মনে পড়ছে, বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে। কেয়া ঘোষ যথেষ্ট লড়াকু এক মহিলা, এবং তার পাশাপাশি তিনি সাংবাদিকতাও করেছেন একটা সময়। ফলে রাসবিহারী বিধানসভা কেন্দ্রকে খুব গুরুত্বপূর্ণভাবে টার্গেট হিসাবে নজর রাখছেন বা টার্গেট করে রেখেছেন বিজেপি নেতৃত্ব। সেই কারণের জন্য কেয়া ঘোষকে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে প্রথম নামটা রয়েছে স্বপন দাশগুপ্তর। এরপর চলে যাব বালুরঘাট। বালুরঘাটের ক্ষেত্রে কোনো অল্টারনেটিভ কোনো নাম নেই। এক্সিস্টিং বিধায়ক যিনি রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়ী, তাকেই ক্যান্ডিডেট করা হবে। আবার উত্তরবঙ্গে চলে গেলাম। বালুরঘাট খুব ইম্পর্টেন্ট জায়গা। সুকান্ত মজুমদার প্রাক্তন রাজ্য সভাপতির বলা যেতে পারে সেটা গড়, এবং সেখানে দাঁড়িয়ে অশোক লাহিড়ীর গুরুত্ব আমরা প্রত্যেকেই জানি। বাজেট ভাষণে তার বক্তব্য শুনেছি। বাজেটের ক্ষেত্রে তার যে বা অর্থনীতি সম্পর্কে তার যে ভাবনা, তার যে চিন্তা, সেটা আমরা প্রত্যেকেই জানি। অশোক লাহিড়ী যখন বক্তব্য রাখতে শুরু করেন তখন তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন অজ্ঞ বিধায়করা রয়েছেন যারা অশোক লাহিড়ীর যেই মর্যাদা সেটা বোঝেন না, তাই ভুলভাল কথা বলে ফেলেন। কিন্তু সেই মুহূর্তে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম সহ অন্যান্য যারা
প্রথম সারির তৃণমূল নেতৃত্বরা রয়েছেন তারা চুপ করতে বলেন, বলেন অশোক লাহিড়ীর কথা শুনুন, অশোক লাহিড়ী কথা শুনুন, এই কথা বলেন। অশোক লাহিড়ীর কোনো সেই অর্থে রাজনৈতিকভাবে হাঙ্গামা পছন্দ করেন না, শান্তশিষ্ট পান খাওয়া ব্যক্তি, তিনি পান খান কেবলমাত্র, এবং অর্থনীতি সম্পর্কে তার যা ধারণা, তার যা জ্ঞান, তা সাম্প্রতিককালে বাংলার রাজনীতিতে এমন ব্যক্তি দুষ্কর, মেলা দুষ্কর। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অশোক লাহিড়ীর অল্টারনেটিভ আর কেউ নেই। ফলে যিনি এই মুহূর্তে বিধায়ক রয়েছেন অশোক লাহিড়ী, তাকেই বালুরঘাট থেকে ক্যান্ডিডেট করতে চলেছে ভারতীয় জনতা পার্টি বা পদ্ম শিবির। এ বিষয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। আচ্ছা, এরপর চলে যাব ডাবগ্রাম ফুলবাড়ি। যিনি এই মুহূর্তে বিধায়ক রয়েছেন শিখা চট্টোপাধ্যায়। শিখা চট্টোপাধ্যায়ের বিষয়টা হলো তার নাকি বয়স হচ্ছে, তাই তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে হয়তো পারবেন না, ইত্যাদি ইত্যাদি বিষয় ছড়িয়ে আসছিল। শিখা চট্টোপাধ্যায় একসময় তৃণমূলের নেত্রী ছিলেন এবং তারপর তিনি বিজেপিতে যোগদান করেন। সীমান্তবর্তী এলাকায় তার বিরাট দাপট, ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায়, এবং তিনি লাগাতার লড়াই করে গিয়েছেন। তার যে বয়স, সেই বয়সের নিরিখে দাঁড়িয়ে আমরা যদি দেখি, শিখা চট্টোপাধ্যায় বেশ লড়াকু মহিলা এবং নেত্রী হিসেবে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। আমরা গত লোকসভা নির্বাচনেও দেখেছি শিখা চট্টোপাধ্যায় এমন কিছু ঘটনা ঘটেছে তার সঙ্গে যে তিনি রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন। সেই শিখা চট্টোপাধ্যায়কে সরানো যাবে না। অল্টারনেটিভ শিখা চট্টোপাধ্যায়ের কেউ নেই, তাই তাকেই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসাবে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দল টিকিট দিচ্ছে। দল আবার শিখা চট্টোপাধ্যায়কে টিকিট দিচ্ছে। এবার যাব ফাঁসি দেওয়া। একটাই নাম উঠে আসছে, দুর্গা মুর্মু। এর বাইরে আর কোনো নাম নেই। উত্তরবঙ্গ খুব ইম্পর্টেন্ট জায়গা। উত্তরবঙ্গ মানে বিজেপির গড় বলা হচ্ছে। হ্যাঁ, সেখানে কয়েকটা আসন খুইয়ে গিয়েছে, বিজেপির হাত থেকে চলে গিয়েছে, সরে গিয়েছে। তা সত্ত্বেও এই মুহূর্তে উত্তরবঙ্গকে বিশেষ করে টার্গেটে রেখেছে বিজেপি, এবং সেই কারণকে সামনে রেখেই আমরা দেখতে পাচ্ছি ফাঁসি দেওয়াতে দুর্গা মুর্মুর নাম একদম তালিকার শীর্ষে রয়েছে, অর্থাৎ দুর্গা মুর্মু ক্যান্ডিডেট হচ্ছেন। এরপর চলে যাব মাটিগাড়া নকশালবাড়ি। আপনারা জানেন যে ভারতবর্ষে নকশাল আন্দোলনের সূচনা ঘটেছিল যে জায়গা থেকে, তার নাম হচ্ছে নকশালবাড়ি, এবং এই নকশালবাড়ির নাম অনুসারেই নকশাল আন্দোলনের নামকরণ হয়। এটা দীর্ঘদিন ধরে বামেদের হাতে ছিল, তৃণমূলের হাতে যায় এবং এই মুহূর্তে বিজেপির হাতে চলে গিয়েছে। নকশাল বাড়ি থেকে সামান্য দূরে গেলে পানিট্যাঙ্কি মোড় এবং যেখান থেকে নেপাল সীমান্ত, নকশাল বাড়ি থেকে সামান্য একটু এগোলে আমরা বাংলাদেশ সীমান্ত পাবো। আবার ওই চত্বর থেকে একটু এগোলে ডুয়ার্সের দিকে যেতে গেলে আমরা ভুটান পাবো। ফলে নকশালবাড়ি এমন একটা জায়গায় অবস্থান করছে যেখানে নেপাল, ভুটান এবং বাংলাদেশ তার মধ্যবর্তী এলাকা। এই জায়গাতে যদি বিজেপি ক্ষমতায় না থাকতে পারে তাহলে অনেক কিছু সমস্যা হতে পারে, অনুপ্রবেশের ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সামনে উঠে আসছে। এটা এলাকার বাসিন্দাদের বক্তব্য। ফলে এই নকশালবাড়ি এবং মাটিগাড়ার যে বিধানসভা কেন্দ্র, সেখানে একজনকে সিলেক্টেড করা হচ্ছে, আর কোনো নাম উঠে আসছে না। নাম একজনেরই, আনন্দময় বর্মন। আনন্দময় বর্মন। এবার চলে যাব গাজল। গাজলেও নাম একটাই, কোনো অল্টারনেটিভ নাম নেই। গাজলের ক্ষেত্রে আমরা যে নামটা পাচ্ছি, চিন্ময় দেব বর্মন, একটাই নাম পাওয়া যাচ্ছে, চিন্ময় দেব বর্মনকেই ক্যান্ডিডেট করা হচ্ছে। এবার চলে আসা যাক একটু শুভেন্দু অধিকারীর এলাকাতে, পূর্ব মেদিনীপুরে। তার যে হোম টাউন, সেটার নাম কাঁথি। ফলে কাঁথি উত্তর এবং দক্ষিণ এই দুটো বিধানসভা খুব ইম্পর্টেন্ট। সেখানে ইতিমধ্যে বিজেপির বিধায়ক রয়েছেন, আপনারা জানেন, যেহেতু শুভেন্দু অধিকারীর গড়। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে সংশ্লিষ্ট পূর্ব মেদিনীপুরে যে সাংগঠনিক অংশটা রয়েছে, সেখান থেকে বিজেপি তাদের যে সার্ভে করার তার করে ফেলেছে। এবং যেটা জানা যাচ্ছে, কাঁথি দক্ষিণ থেকে অরূপ দাস, শিক্ষাবিদ, তিনি পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। 2021-এও করেছিলেন, জিতেছিলেন, আবার 2026-এও করবেন। তারপর বাকিটা দেখার বিষয়, জেতেন কি পরাজিত হন সেটা দেখার বিষয়। একই বিষয় কাঁথি উত্তরের ক্ষেত্রেও। সুমিতা সিনহা এক্সিস্টিং বিধায়ক, তিনি এই মুহূর্তে বিধায়ক হিসেবে রয়েছেন, তাকে পুনরায় সেখান থেকে ক্যান্ডিডেট করা হবে এবং তারপর দেখার বিষয় ভবিষ্যৎ কি বলে। তবে কাঁথি উত্তর দক্ষিণটা যেহেতু শুভেন্দু অধিকারীর গড়, ফলে এটা একটা সেন্টিমেন্ট রয়েছে,
শুভেন্দু অধিকারীর। এখন দেখার বিষয় যে এই দুটি ক্ষেত্রে বিজেপি কিরম ফল করে। তবে এইটুকু জানিয়ে রাখছি, আপাতত গ্রিন সিগন্যাল মিলে গিয়েছে। কাথি দক্ষিণে অরূপ দাস প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং কাথি উত্তরে সুমিতা সিনহা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবার চলে যাই ভগবানপুর। ভগবানপুরে এই মুহূর্তে বিজেপি বিধায়ক সরাসরি রয়েছেন রবীন্দ্রনাথ মাইতি। অনেকে প্রশ্ন করছিলেন রবীন্দ্রনাথ মাইতি কি এবারে টিকিট পাবেন? লোকসভাতে তার নাকি পারফরমেন্স খুব ভালো ছিল না, খুব একটা, এমনটা বলা হচ্ছিল। ফলে তিনি টিকিট নাও পেতে পারেন এমনটা বিভিন্ন প্রসঙ্গ উত্থাপিত হচ্ছিল। অবশেষে বিজেপি সূত্রে আমরা জানতে পাচ্ছি, ক্যান্ডিডেট তালিকা ধরে ধরে আমরা জানতে পাচ্ছি, যেটা গ্রিন সিগন্যাল পাওয়া গিয়েছে, রবীন্দ্রনাথ মাইতিকেই ক্যান্ডিডেট করা হচ্ছে এবং বলা হয়েছে লড়ুন, লোকসভার ফলাফলের দিকে ভেবে লাভ নেই, আপনি আপনার মতো করে লড়ুন। রবীন্দ্রনাথ মাইতি 2026-এর নির্বাচনে টিকিট পাচ্ছেন। এবার চলে যায় একটু খেজুরির দিকে। শান্তনু প্রামাণিক, তিনি বিধায়ক, তার নাম উঠে আসছে এবং দেখার বিষয় তাকে টিকিট দেওয়া হলে তিনি কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, দেখার বিষয়। কারণ খেজুরি খুব ইম্পর্টেন্ট জায়গা, নন্দীগ্রাম লাগোয়া। সেখানে ক্যান্ডিডেট যদি চেঞ্জও হয়, যদি শান্তনু প্রামাণিককে টিকিট নাও দেওয়া হয়, তাহলে অন্য কাউকে দেওয়া হতে পারে। কাকে দেওয়া হতে পারে সেটাও প্রশ্ন চিহ্ন থাকছে। আবারও বলছি, প্রাথমিকভাবে নাম আছে শান্তনু প্রামাণিকের, তবে পরবর্তী ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটে কিনা এই আসনটা নিয়ে, সেটাই কার্যত আমাদের নজরে থাকবে। খেজুরি খুব ইম্পর্টেন্ট জায়গায়, কারণ আমি আবারও বললাম নন্দীগ্রাম লাগোয়া বিধানসভা। এবার চলে যাব চণ্ডীপুরে। চণ্ডীপুর ও নন্দীগ্রাম লাগোয়া বিধানসভা। আমরা খেজুরি দিয়েও নন্দীগ্রাম ঢুকতে পারি, আমরা চণ্ডীপুর দিয়েও নন্দীগ্রাম ঢুকতে পারি। এই চণ্ডীপুরের এই মুহূর্তে তৃণমূলের তরফে যিনি বিধায়ক তিনি সোহম, এবং তার বিভিন্ন কার্যকলাপ নিয়ে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে বেজায় চাপে। তাকে পুনরায় টিকিট দেওয়া হবে কিনা জানা নেই, তবে বিজেপি তার ক্যান্ডিডেট ইতিমধ্যে ঠিক করে ফেলেছে। তালিকার একদম শীর্ষে রয়েছেন খুব নামজাদা, ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন, তিনি সাংবাদিকতাও করেছেন এবং একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকটা ঘনিষ্ঠ ছিলেন। পরে বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে দূরত্ব বাড়ে, তৃণমূলের কংগ্রেসের তরফে থেকে দূরত্ব বাড়ে এবং তারপর তিনি যোগদান করেন বিজেপিতে। দীর্ঘদিন ধরে রাজনীতি এবং কার্যত র্যাডিক্যাল রাজনীতিতে তিনি বিশ্বাসী। এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে ক্যান্ডিডেট করা হবে চণ্ডীপুর থেকে। সংশ্লিষ্ট ব্যক্তির নাম শঙ্কুদেব পণ্ডা। একদম তালিকার শীর্ষে রয়েছে শঙ্কুদেব পণ্ডার নাম, কিন্তু তালিকায় আরও দুজনের নাম রয়েছে। আমি নাম করব না, শুধু হিন্টস দিয়ে রাখি আপনাদের। সমজদার কে লিয়ে ইশারাই কাফি। আপনারা যারা জানেন বোঝেন, তারা এই হিন্টসের ওপর দাঁড়িয়েই আপনারা বুঝতে পারবেন আর কার কার নাম রয়েছে। কারণ শঙ্কুদেব পণ্ডার পাশাপাশি প্রখ্যাত এক চিকিৎসকের নাম রয়েছে, এলাকারই চিকিৎসক, দাপুটে চিকিৎসক, এলাকায় ঢুকলেই এক নামে সবাই তাকে চেনেন, তার নাম রয়েছে। এবং আরেকজনের নাম, এক মহিলার নাম। তিনি মহিলা রাজনীতিবিদ, যিনি 1998 থেকে 2003 পর্যন্ত পঞ্চায়েত সদস্যা হিসাবে কাজ করেছেন। আবার 2008, 13 এবং 18-তে পঞ্চায়েত সমিতির মেম্বার ও কর্মধ্যক্ষা ছিলেন এবং এর পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন। তবে যবে থেকে বিজেপির দাপট বাড়তে শুরু করে এবং শুভেন্দু অধিকারী তিনি ধীরে ধীরে বিজেপির দিকে ঝুঁকে পড়েন এবং শেষ পর্যন্ত যখন বিজেপিতে যোগদান করেন, তখন সংশ্লিষ্ট যিনি মহিলা রাজনীতিবিদ রয়েছেন তিনি তৃণমূল থেকে আস্থা হারাতে শুরু করে দিয়েছিলেন। হ্যাঁ, তাকেও ক্যান্ডিডেট তালিকায় ভাবা হচ্ছে। ফলে কেবলমাত্র শঙ্কুদেব পণ্ডাই নয়, আরও দুজনের নাম উঠে আসছে চণ্ডীপুর থেকে। কারণ আবারও বলছি, চণ্ডীপুর এবং খেজুরি খুব ইম্পর্টেন্ট জায়গা। শুভেন্দু অধিকারীর এলাকার মধ্যে যদি আমরা দেখি, দুটো বিধানসভা পাশাপাশি, একটা ডান দিক একটা বাদিক, মাঝখানে নন্দীগ্রাম। ফলে এখানে দাঁড়িয়ে চণ্ডীপুরটাও যতটা ইম্পর্টেন্ট বিজেপির কাছে, ততটাই ইম্পর্টেন্ট খেজুরি। তাই চণ্ডীপুরে কেবলমাত্র শঙ্কুদেব পণ্ডার নাম উঠে এলেও আরও বাকি দুজন যাদের নাম করলাম, মানে যে একটা হিন্টস দিলাম, তাদের কথাও কার্যত উত্থাপন করা বাধ্যতামূলক। সেই জন্য আমি এই প্রসঙ্গটা উত্থাপন করলাম। এবার পটাশপুরে চলে যাব। একটা নাম উঠে আসছে, তবে এটা এখনো পর্যন্ত ফাইনাল হয়নি, সম্ভাব্য। কে জানেন? দিব্যেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী পরিবারের সদস্য দিব্যেন্দু অধিকারী, তিনি সম্ভাব্য পটাশপুর থেকে প্রার্থী হতে পারেন।
তবে এটা ফাইনাল নয়, আবারও জানাচ্ছি। কারণ দিব্যেন্দু অধিকারীর নাম যেটাতে ফাইনাল রয়েছে সেটা হলো এগরা। হ্যাঁ, এগরাতে দিব্যেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আপনারা জানেন যে সম্প্রতি দিব্যেন্দু অধিকারী বিজেপি সাংসদ, মাফ করবেন, তৃণমূল সাংসদ ছিলেন এবং তিনি তৃণমূল সাংসদ পদ থেকে সরে এসে ধীরে ধীরে বিজেপির দিকে অগ্রসর হন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি বিজেপির নেতা। কিন্তু তাকে সম্ভাব্য ক্যান্ডিডেট করা হতে পারে এগরা থেকে। পটাশপুরেও ভাবনা চিন্তা চলছে, তবে পটাশপুরে অল্টারনেটিভ অনেক নামও উঠে আসছে, ফলে তাদের নামগুলো আগে দেখা হবে। এগরাতে দিব্যেন্দু অধিকারী কনফার্ম, এটুকু জানিয়ে রাখলাম। এবার তমলুকের ক্ষেত্রে যায়, আমি আবার হিন্টস দেব। তমলুকের ক্ষেত্রেও প্রখ্যাত এক চিকিৎসক রয়েছেন, তিনি ক্যান্ডিডেট হবেন। আপনারা ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। যারা তমলুক বাসিন্দারা রয়েছেন তারা কমেন্ট সেকশনে জানান যে কার নাম উঠে আসছে, এমন কে প্রখ্যাত চিকিৎসক রয়েছেন যিনি বিজেপির তরফে টিকিট পেতে পারেন। কে প্রখ্যাত চিকিৎসক আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। যদি আপনাদের উত্তর সঠিক হয়েছে তাহলে বেঙ্গল লিবার্টির তরফে বিশেষ পুরস্কার আপনাদের জন্য থাকছে। আপনারা কমেন্ট লিখুন, যে ফার্স্ট কমেন্ট করবেন এবং সঠিক কমেন্ট করবেন তার জন্য পুরস্কার রয়েছে। অবশ্যই কমেন্ট করুন। এরপর চলে যাব নন্দকুমার। নন্দকুমার আমরা জানি একদিকে হলদিয়া, একদিকে মহিষাদল, একদিকে দীঘার দিকে বেরিয়ে যাচ্ছে, কাঁথির দিকে বেরিয়ে যাচ্ছে নন্দকুমার মোড়। সেই নন্দকুমার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা পূর্ব মেদিনীপুরে। এই নন্দকুমারে এবার কে প্রার্থী হতে পারেন? কে প্রার্থী হতে পারেন? ভাবুন, আবার ভাবা প্র্যাকটিস করুন। সুকুমার বেরা। সুকুমার বেরা নন্দকুমার থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, বুঝলেন? আপনারা যারা দেখছেন এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের মতামতগুলো জানান যে ক্যান্ডিডেট তালিকা কেমন এই মুহূর্তে। আবার চলে যায় একটু রামনগরের দিকে। রামনগরে দুটো নাম উঠে আসছে। রামনগর, দীঘা ঢুকতে গেলেই আমরা একদম তার আগের স্টপেজটা পাই রামনগর। রামনগরে দুজনের প্রতিদ্বন্দ্বিতা করার কথা উঠছে। কারা কারা, কাদের নাম উঠছে? মানে দুজন, তপন মাইতি, আরেকজন হচ্ছে চন্দ্রশেখর মণ্ডল। এই দুজনের নাম উঠে আসছে। হ্যাঁ, প্রথম তালিকার একদম প্রথমে নাম রয়েছে তপন মাইতির, তারপর চন্দ্রশেখর মণ্ডলের নাম। তবে তপন দাঁড়িপাল্লার নিরিখে আমরা দেখি তপন মাইতির পাল্লা ভারী, ফলে তাকে ক্যান্ডিডেট করা হতে পারে। আবারও বলছি, গ্রিন সিগন্যাল মিলবে। এবার একটু চলে যাই ভাটপাড়া, ব্যারাকপুর, জগদ্দল এই দিকটাতে। এইবার একটু এখানটা চলে যায়, কারণ অর্জুন সিং এর কোন দিকে অগ্রগতি হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এগুলো একটু জানার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা প্রথমেই যাই ভাটপাড়াতে। এক্সিস্টিং বিধায়ককে পবন সিং অর্জুন সিং এর পুত্র। হ্যাঁ, তাকে আবারও ক্যান্ডিডেট করা হচ্ছে। পবন সিং অর্জুন সিং এর পুত্র, তিনি আবারও ভাটপাড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাহলে অর্জুন সিং কোথায় যাবেন? অর্জুন সিং তো ছিলেন সাংসদ, বিধায়ক থেকে তিনি সাংসদ হয়েছিলেন এবং সাংসদ পদের জন্য তিনি লড়াই করেছিলেন। কিন্তু তিনি আবারও হয়তো বিধানসভায় ফিরবেন, তাকে ফেরানো হবে। তাহলে এবার আবারও বলছি, ভাবা প্র্যাকটিস করেন অর্জুন সিং কোথা থেকে দাঁড়াবে। ঠিক আছে, এবার চলে আসি অর্জুন সিং কোথা থেকে দাঁড়াবেন। জগদ্দল থেকে অর্জুন সিংকে ক্যান্ডিডেট করা হচ্ছে। একদম লিখে রাখুন, জগদ্দল থেকে করা হচ্ছে। হ্যাঁ, এখানে একটা প্রবলেম আছে, যদি হঠাৎ করে কিছু ইন্টারচেঞ্জ হয়ে যায় তাহলে অর্জুন সিংকে ব্যারাকপুর থেকে ক্যান্ডিডেট করা হতে পারে। তবে আপাতত তাকে ব্যারাকপুর থেকে করা হচ্ছে না, তাকে করা হচ্ছে জগদ্দল থেকে। এবং ব্যারাকপুর থেকে ক্যান্ডিডেট করা হচ্ছে শিলভদ্র দত্তকে। ব্যারাকপুর থেকে শিলভদ্র দত্তকে ক্যান্ডিডেট করা হচ্ছে। এবার যদি চেঞ্জ হয় তাহলে জগদ্দলের শিলভদ্র দত্ত চলে যাবেন এবং অর্জুন সিংকে ব্যারাকপুরে নিয়ে আসা হবে। তবে আপাতত ব্যারাকপুরে আমরা যেটা জানতে পাচ্ছি, শিলভদ্র দত্ত দাঁড়াচ্ছেন এবং জগদ্দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্জুন সিং। এবার চলে যাব খড়দা, শোভনদেব চট্টোপাধ্যায়। বাই ইলেকশনে তিনি জিতেছিলেন, বেশ ভালো ফলাফল করেছিলেন। শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কে দাঁড়াচ্ছেন অনেকেই প্রশ্ন করছেন, অনেকে অনেক নাম সাজেস্ট করেছেন। তবে বিজেপি যে দুটি নামকে ভেবে নিয়েছেন সেই দুটি নাম খুব ইম্পর্টেন্ট। প্রথম নাম জয় সাহা এবং দ্বিতীয় নাম খুব পরিচিত ব্যক্তি কৌস্তব বাগচি, আইনজীবীও বটে। দুজনের মধ্যে যে কোনো একজনকে ক্যান্ডিডেট করা হবে, তবে সবচেয়ে বেশি চান্স জয় সাহার, তারপর কৌস্তব বাগচির চান্স আছে। আচ্ছা,
এরপর যাব আরেকটা জায়গায়, সেটা হচ্ছে বড়নগর। বড়নগরে কে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন? আপনারা জানেন বড়নগরে বাই ইলেকশন হয়েছিল, সজল ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যদিও শান্তিকে জিতে গিয়েছিলেন। বড়নগর অ্যাকচুয়ালি তাপস রায়ের আসন ছিল, তাপস রায় যখন তৃণমূলে ছিলেন তখন তার আসন ছিল। এই বড়নগর থেকে কে প্রতিদ্বন্দ্বিতা করছে জানেন এবারে বিজেপির হয়ে? সজল ঘোষ। সজল ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির হয়ে বড়নগরে। আর শেষ শিবপুর। শিবপুরে কে প্রতিদ্বন্দ্বিতা করছেন? শিবপুরে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। আবারও বলছিলাম, বারাসাতের ক্ষেত্রে রুদ্রনীল ঘোষের নাম থাকলেও শঙ্কর চট্টোপাধ্যায়ের নামটা সবার আগে আছে, ফলে অল্টারনেটিভ হিসেবে রুদ্রনীল ঘোষের যেই সিটটা বেছে নেওয়া হয়েছে সেটা হলো শিবপুর। শিবপুরে রুদ্রনীল ঘোষ বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরপরে আরও একাধিক প্রার্থী তালিকা আপনাদের সামনে নিয়ে আসবো। আমরা যেটা জানতে পাচ্ছি, একজন সাংবাদিক, তারও নাম প্রার্থী তালিকাতে রয়েছে। ক্রমশ প্রকাশ্য দিলীপ ঘোষ কি ক্যান্ডিডেট হচ্ছেন, হিরণ কি ক্যান্ডিডেট হচ্ছেন, এগুলো আমরা সেকেন্ড চ্যাপ্টারে নিয়ে আসবো। এটা বিজেপির প্রার্থী তালিকার ফার্স্ট চ্যাপ্টার। এই ফার্স্ট চ্যাপ্টার মোতাবেক আপনারা খাতায় কলমে সমস্ত কিছু লিখে রাখুন, এবং যেদিন প্রার্থী তালিকা প্রকাশ পাবে সেদিন বেঙ্গল লিবার্টির সঙ্গে আপনারা লিঙ্ক করতে পারবেন। যাই হোক, এই প্রার্থী তালিকা অনেকেই প্রকাশ করছেন, বেঙ্গল লিবার্টি প্রকাশ করলো, এবং যেটা প্রকাশ করলো এই নামের মধ্যেই থাকবে সমস্ত গ্রিন সিগন্যাল। অর্থাৎ বিজেপির যে প্রার্থী তালিকা সেখান থেকে ব্রেকিং করছি আজকের এই তালিকাটা, 30 জন থেকে 32 জনের তালিকা, পরে আরও আনবো ক্রমশ প্রকাশ্য। যাই হোক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। কেমন লাগলো প্রার্থী তালিকা দেখে? কি মনে হলো বিজেপি কি করতে পারবে না করতে পারবে? অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।